বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, 2022 সালে ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের অন্তর্গত আফ্রিকা কবিতার সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণেই যে আফ্রিকা কবিতার টেক্সট ধরে ধরে ব্যাখ্যা করব এবং এই কবিতার উৎস এবং এই কবিতা কেন লেখা হলো তার ইতিহাস এইটা নিয়েও আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আফ্রিকা কবিতা সম্পর্কে তোমাদের মনে যে ডাউটস বা ভয় রয়েছে আজকের ভিডিওতে সেই ডাউটসগুলি ক্লিয়ার হয়ে যাবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। আফ্রিকা কবিতা সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই তোমাদের আমি উৎস সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিতে চলেছি। এটা আমার লেখা একটা প্রবন্ধ। দেখো, প্রবন্ধটার নাম ভাষা ও চিন্তায় নির্মিত রবীন্দ্রনাথের এক প্রতিবাদী অস্ত্র আফ্রিকা কবিতা। এই প্রবন্ধটা আমি আজ থেকে 1-1.5 বছর আগে লিখেছিলাম এবং প্রিন্ট আউট আছে আমার কাছে। যারা পড়ে তাদেরকেও আমি এটা প্রোভাইড করি, তোমাদেরকেও আজকে আমি এটা শেয়ার করতে চলেছি। প্রথমেই আমি চলে আসবো আফ্রিকা কবিতার উৎস। দেখো, এইভাবেই লিখতে শুরু করেছি, একদম ডিটেলস উৎস। আফ্রিকা কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে থাকাকালীন শ্যামলী গৃহে বসে রচনা করেন। এটা জেনে নাও, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন গৃহে, শ্যামলী গৃহে, এই গৃহে বসে রচনা করেন। কবিতাটি রচিত হয় 1343 বঙ্গাব্দে 28 মাঘ। এটা পরীক্ষায় তোমাদের পরে কবিতাটি রচনার আসল যে তারিখটা কত, 1343 বঙ্গাব্দ বাংলার 28 মাঘ, ইংরাজির 1937 খ্রিস্টাব্দ 10 ফেব্রুয়ারি। কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1343 বঙ্গাব্দ প্রবাসী পত্রিকায় চৈত্র সংখ্যায়, অর্থাৎ চৈত্র মাসের 1343 বঙ্গাব্দ চৈত্র মাসের প্রবাসী পত্রিকায় এই কবিতাটা প্রথম প্রকাশিত হয়েছিল। এটাও মনে রাখবে। পরবর্তীকালে এই কবিতাটি পত্রপুট কাব্যে 16 সংখ্যক কবিতা হিসেবে স্থান পায়। অর্থাৎ পত্রপুট কাব্যের আমরা যদি দেখি এই কবিতাটি হচ্ছে 16 সংখ্যক কবিতা। আরেকটু জেনে নাও, যারা একটু আরও অধিক জানতে চাও জেনে নাও। মোটামুটি এইটুকু জানলেই, অর্থাৎ প্রথম প্যারাটা জানলেই তোমাদের হয়ে যাবে। যারা অতিরিক্ত জানতে চাও জেনে নাও, কবিতাটি পত্রপুট কাব্যটি যখন প্রথম প্রকাশিত হয় 25 বৈশাখ 1344 বঙ্গাব্দে, তখন কিন্তু এই কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থে ছিল না। অর্থাৎ পত্রপুট কাব্যগ্রন্থটা যখন প্রথম প্রকাশিত হচ্ছে তখন আফ্রিকা কবিতা সেখানে ছিল না। পরবর্তীকালে, অর্থাৎ পরের বছর 1345 বঙ্গাব্দে 25 কার্তিক, অর্থাৎ 1938 খ্রিস্টাব্দে পত্রপুট কাব্যের যে দ্বিতীয় সংস্করণ বের হয়, তখন এই কবিতাটি পত্রপুট কাব্যে স্থান পায়। পত্রপুট কাব্যগ্রন্থটিকে কবিগুরু উৎসর্গ করেন শ্রীমান কৃষ্ণ কৃপালিনী এবং শ্রীমতী নন্দিতার পরিণয়, অর্থাৎ বিবাহ উপলক্ষে। এটা একটু অতিরিক্ত তথ্য তোমরা জেনে রেখে দাও যে যখন পত্রপুট কাব্যটা প্রথম প্রকাশ হচ্ছে তখন কিন্তু আফ্রিকা কবিতা সেখানে ছিল না। পরের বছর যখন এই দ্বিতীয় সংস্করণ বের হয় পত্রপুট কাব্যগ্রন্থের, তখন এই কবিতাটিকে রবীন্দ্রনাথ ঠাকুর যোগ করেন এবং এই কাব্যগ্রন্থ উৎসর্গ করা হয় শ্রীমান কৃষ্ণ কৃপালিনী, নামটা মনে রাখবে, শ্রীমতী নন্দিতার পরিণয় উপলক্ষে। এইটা গেল এই কবিতার সম্পূর্ণ একদম ডিটেলস উৎস। এরপর আমরা চলে আসবো যেটা আসল জিনিস, যেটা তোমরা অনেক বইয়ে পাবে না, সেটা হচ্ছে এই কবিতা রচনার যে প্রেক্ষাপট। অর্থাৎ এই কবিতাটা, আফ্রিকা কবিতা কেন লেখা হলো, তোমাদের মনে অনেকেরই এই প্রশ্নটা জাগে যে এরকম কবিতাটা কেন লেখা হলো। সেই ইতিহাসটাই আমরা এরপর জেনে নিচ্ছি। চলে এসেছি, দেখো কবিতাটি রচনার প্রেক্ষাপট। প্রথম শুরুটা করবে এভাবে, 1343 বঙ্গাব্দে আশ্বিন মাস নাগাদ শান্তিনিকেতন আশ্রমে পুজো ছুটি পড়ে যায়। এটা একদম আমি গল্পের মতো প্রেজেন্ট করছি। 1343 বঙ্গাব্দ আশ্বিন মাসে শান্তিনিকেতনের আশ্রমে পুজোর যে ছুটি পড়ে। কবিগুরু এই সময় আশ্বিন থেকে কার্তিক মাস পর্যন্ত কোথাও যাননি। কোথাও না গিয়ে তিনি শান্তিনিকেতনের শ্যামলী গৃহেই বসবাস করতে শুরু করেন।
পুজোর এই ছুটিতে কবিগুরু দেশ বিদেশের নানান বিষয়ে বহু বই পড়েন। এর ফলে মানব সভ্যতার যে সৃষ্টি রহস্য, পৃথিবী সৃষ্টির তত্ত্বকেন্দ্রিক একাধিক বিশ্বজনীন চিন্তা অর্থাৎ ইউনিভার্সাল থট কবির মনে আলোড়ন তৈরি করে। সেই চিন্তাকে বাস্তব পরিস্থিতির সাথে মিলিয়ে গদ্য কবিতার রূপ দেওয়ার জন্য এই সময়ের মধ্যে তিনি অনেকগুলো কবিতা রচনা করেন। বিশ্বজনীন চিন্তায় উদ্ভূত এই কবিতাগুলির বেশিরভাগই পরবর্তীকালে পত্রপুট কাব্যের মধ্যে স্থান করে নেয়। তাহলে এইখানটার মধ্যে আমরা বুঝতে পারলাম পত্রপুট কাব্যগ্রন্থের যে কবিতাগুলো, সেই কবিতাগুলো রচনার মূল ইতিহাসটা কি না, এইরকম পুজোর ছুটি পড়েছিল 1343 বঙ্গাব্দে। শান্তিনিকেতন আশ্রমেই রবীন্দ্রনাথ তখন ছিলেন এবং সেই সময় তিনি বিভিন্ন বিশ্বজনীন চিন্তা, পৃথিবী সৃষ্টি হয়েছে কিভাবে, এই রকম নানান রকম রহস্যের উন্মোচন করতে শুরু করেছিলেন। দেশ বিদেশের বিভিন্ন বই পড়ছিলেন, কেন পৃথিবী তৈরি হলো, এইরকম নানান জিজ্ঞাসা তার মনের মধ্যে ভিড় করছিল। সেইগুলো থেকেই তিনি এই সময় অনেক কবিতা রচনা করেন, যেগুলোকে তিনি পত্রপুট কাব্যের মধ্যে স্থান করে দেন। চলে আসি পরের প্যারায়। কিন্তু এই সময়ের মধ্যে 1343 বঙ্গাব্দের পুজোর ছুটির মধ্যে আফ্রিকা কবিতাটি রচিত হয়নি। অর্থাৎ 1343 এই যে পুজোর ছুটি, এই সময় কিন্তু আফ্রিকা কবিতার রচনা হয়নি। যদিও পত্রপুট কাব্যের মধ্যে আফ্রিকা কবিতাটি আছে, কিন্তু আমরা একটু আগেই পড়লাম এটা পরবর্তীকালে অ্যাড করা। সুতরাং এই কবিতার রচনার ইতিহাস কিন্তু এইটুকু নয়, আরও আছে, সেটা আমরা জানব। আফ্রিকা কবিতার রচনার আরেকটি ইতিহাস রয়েছে বা আরেকটু অন্যরকম ইতিহাস রয়েছে। কীরকম? এইখানটা আসল। দেখো, ইতিমধ্যে 1343 বঙ্গাব্দে পুজোর ছুটিতে আশ্বিন থেকে কার্তিক মাসের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ পত্রপুট কাব্যের বেশিরভাগ কবিতা রচনা করে ফেলেছেন। অর্থাৎ পুজোর ছুটিতে 1343 বঙ্গাব্দের যে পুজোর ছুটি, কবিগুরু এক মাসের মধ্যেই পত্রপুট কাব্যের বেশিরভাগ কবিতায় রচনা করে ফেলেছেন। কেটে গেছে কয়েকটা মাস। কবিগুরু 1343 বঙ্গাব্দের মাঘ মাস নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য বা ভাষণে কী বলবেন সেটা লিখতে তিনি ব্যস্ত। এই উদ্দেশ্যে 11 ফেব্রুয়ারি 1937 অর্থাৎ 29 মাঘ 1343 বঙ্গাব্দে কবিগুরু শান্তিনিকেতন থেকে কলকাতায় যাওয়ার বন্দোবস্ত করছেন, যে কলকাতা যাব, সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন অনুষ্ঠান সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর যোগ দেবেন। এই উদ্দেশ্যে তিনি যথারীতি তৈরি হচ্ছেন, কি বক্তৃতা দেবেন সেগুলো ঠিক করছেন। ঠিক তার আগের দিন, ঠিক তার 3 দিন আগে অর্থাৎ 26 মাঘ, অর্থাৎ 29 মাঘ কবিগুরু যাবেন, 26 মাঘ 1343 বঙ্গাব্দে এক সকালে কলম্বো থেকে কবি অমিয় চক্রবর্তীর, নামটা মনে রাখবে, কলম্বো থেকে অমিয় চক্রবর্তী একটি চিঠি এসে হাজির। এই চিঠিতে অমিয় চক্রবর্তী কবিকে অনুরোধ করছেন আফ্রিকা এবং আফ্রিকার বর্তমান অবস্থাকে কেন্দ্র করে কিছু একটা লিখে দেওয়ার জন্য। অমিয় চক্রবর্তী কবি রবীন্দ্রনাথকে একটা চিঠি লিখছেন 26 মাঘ 1343 বঙ্গাব্দে, এবং তিনি জানাচ্ছেন কি না, আফ্রিকার বর্তমান অবস্থা নিয়ে গুরুদেব কিছু কবিতা বা কিছু লিখে দিন। আফ্রিকার ইতিহাস কবির ভালো রকম আয়ত্তে ছিল। আফ্রিকার ইতিহাস ইতিমধ্যেই কবি ভালো রকম পড়েছেন। সেই ইতিহাসকে স্মরণ করে তিনি আফ্রিকা নামক একটা কবিতা লিখে ফেললেন। সালটা কত? 26 মাঘ 1343 বঙ্গাব্দ, অর্থাৎ 8 ফেব্রুয়ারি 1937 খ্রিস্টাব্দে এই কবিতাটা তিনি রচনা করে ফেললেন। এই কবিতাটি তিনি আগে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেক কবিতাতেই দেখবে কবিতার শেষে রচনা সাল তারিখ তিনি অ্যাড করেন, অর্থাৎ লিখে দেন। আমরা যদি দেখি তাহলে পাবো প্রত্যেক কবিতাটি রচনা সাল তারিখ পাই কবিতার শেষে। কিন্তু এই কবিতাটি তিনি আগে পাঠিয়ে দিচ্ছেন অমেয় চক্রবর্তীকে 8-9 ফেব্রুয়ারি 1937, অর্থাৎ 26 কি 27 মাঘ 1343 বঙ্গাব্দে অমেয় চক্রবর্তীকে তিনি এই কবিতাটি লিখে পাঠিয়ে দিলেন। অনেক পরে তিনি কবিতাটিতে লেখার সাল তারিখ বসিয়ে দিচ্ছেন 28 মাঘ 1343 বঙ্গাব্দ। এইটা মনে রাখবে, কবিতাটার রচনার সাল তারিখ তিনি কিন্তু দুদিন পর বসাচ্ছেন। 26 মাঘ 1343 তিনি কবিতাটা লিখছেন, দুদিন পর কিন্তু তিনি এটার সাল তারিখ বসাচ্ছেন। অর্থাৎ 10 ফেব্রুয়ারি 1937 খ্রিস্টাব্দ, 8 থেকে 9 ফেব্রুয়ারি 1937 খ্রিস্টাব্দে অমিয় চক্রবর্তীকে লেখা চিঠিতে রবীন্দ্রনাথের এরকম একটা তথ্য জানতে পারছি। কীরকম তথ্য জানতে পারছি? রবীন্দ্রনাথ জানাচ্ছে, দেখো আমি এখানে হাইলাইট করে দিয়েছি। রবীন্দ্রনাথ নিজেই বলছে, আফ্রিকার উপরে কবিতা লিখতে অনুরোধ করেছিলে, লিখেছি,
কিন্তু কিসের জন্য বুঝতে পারিনি। আধুনিকের ভঙ্গি আমার অনভ্যস্ত। আমার নিজের দেশি ভাষায় যে রস আছে সেখানে বিদেশি রসনা পৌঁছাবে না। এইটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই লিখছেন যে একটা কবিতা লিখতে অনুরোধ করেছিলে, আমি লিখেছি। আশা করছি এইখান থেকে তোমাদের অনেকটা আইডিয়া হয়ে গেল যে আফ্রিকা কবিতাটা কেন লেখা হয়েছিল, কার অনুরোধে লেখা হয়েছিল। চলে আসি পরের অংশে। প্রবন্ধের পরের অংশ দেখো। এই ইতিহাসটাকেই যারা আরেকটু জানতে চাও যে কবিতাটির কি হয়েছিল, কেন অমিয় চক্রবর্তী অনুরোধ করলেন, দেখো আমি এখানে তুলে ধরেছি যে কবিতার ইংরাজি অনুবাদ করেন অমিয় চক্রবর্তী এবং ইথিওপীয় সম্রাট হাইলে সেলাসির হাতে তুলে দিয়েছিলেন। তিনি এই কবিতা পড়ে অনেকটা শান্তি লাভ করেছিলেন। পরবর্তীকালে উগান্ডার রাজকুমার কবিতাটিকে বান্টু এবং সোয়াহিলি ভাষাতেও রূপান্তরিত করেন এবং আফ্রিকানদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করেন। অর্থাৎ এই কবিতাটা পরবর্তীকালে সমগ্র বিশ্বের অনেকটা অংশ জুড়েই ছড়িয়ে গিয়েছিল। এখানে আরেকটু আমি তুলে ধরেছি, এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কেন্দ্রিক একটি অত্যাচারের ইতিহাস তুলে ধরেছেন। 3 অক্টোবর 1935, মনে রাখবে সাল তারিখটা, 1935 সাল, ফ্যাসিস্ট ভাবনায় চালিত মুসোলিনি অ্যাবসিনিয়া তিনি আক্রমণ করেন। অ্যাবসিনিয়া দেশটি তখন নানান দিক থেকে পিছিয়ে পড়া কিন্তু প্রকৃতির সম্পদে ভরপুর। ইতিমধ্যে আফ্রিকার নানান অংশে ইউরোপিয়ানরা থাবা বসিয়েছে। আফ্রিকার মধ্যে অ্যাবিসিনিয়াই ছিল একমাত্র স্বাধীন দেশ, কিন্তু সভ্য ইউরোপীয়দের লোভী দৃষ্টি থেকে এই অ্যাবিসিনিয়া মুক্ত ছিল না বা মুক্তি পেল না। মুসোলিনির নির্দেশে অ্যাবিসিনিয়া থেকে যাবতীয় প্রাকৃতিক সম্পদ লুট করার জন্য শুরু হলো নানান রকম লুটপাট। অ্যাবিসিনিয়ার মানুষরা প্রথম দিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেখানকার লোকেরা ছিল নিরীহ, অশিক্ষিত, সভ্য প্রজন্মের সাথে তাদের যোগাযোগ ছিল না। ফলে খুব সহজেই সভ্য ইউরোপীয়দের কাছে আফ্রিকাবাসীদের পরাজয় হলো। রাশিয়া সেই সময় এই অত্যাচারের তীব্র নিন্দা করে। তারাই সমগ্র বিশ্বজুড়ে আফ্রিকার উপর এই অত্যাচারকে ধিক্কার জানিয়েছিল। তারপরই সমগ্র বিশ্বজুড়ে আফ্রিকার উপরে এই অত্যাচারকে ধিক্কার জানানো হয়। এইটা মোটামুটি আফ্রিকার উপর যে অত্যাচারের কথা সেটার একদম ঐতিহাসিক নির্ভরযোগ্য একটি নিদর্শন বা ইতিহাস বলতে পারো। এটা জেনে রাখতে পারো যে আফ্রিকার উপর অত্যাচার কিভাবে ঘটেছিল, কারা করেছিল। এরপর চলে আসি রবীন্দ্রনাথের ভাবনা। রবীন্দ্রনাথ ছিলেন ফ্যাসিস্ট বিরোধী। তার চোখে এই অত্যাচার ছিল পুরোপুরি অন্যায়। অর্থাৎ রবীন্দ্রনাথ এই আফ্রিকার ইতিহাসকে অন্যায় মনে করেছিলেন। লোভের তাড়নায়, গায়ের জোরে আফ্রিকাকে তারা দখল করেছিল। ফ্যাসিস্ট শক্তির বিরোধিতা করে বা বিরোধিতা করার মতো ক্ষমতা আফ্রিকানদের ছিল না। তারা একদম নিরীহ প্রজাতি, তাই তারা মাথা নত করে এই অত্যাচার সহ্য করেছিল। রবীন্দ্রনাথ আফ্রিকা সম্পর্কে লিখতে গিয়ে আফ্রিকার প্রতি এই অত্যাচারের ঘটনাকে না বলে স্থির থাকতে পারলেন না। তাই তিনি সমগ্র বিশ্ববাসীর দৃষ্টি অত্যাচারিত আফ্রিকার প্রতি আকর্ষিত করার জন্যই আফ্রিকা কবিতাটি রচনা করলেন। এখানে আমরা পুরো ইতিহাসটা জানতে পারলাম। আফ্রিকা কবিতা রবীন্দ্রনাথ কেন রচনা করলেন, কার অনুরোধে রচনা করলেন, এবং আফ্রিকা কবিতার মধ্যে তিনি আফ্রিকার যে অত্যাচারের কথা তুলে ধরছেন সেই অত্যাচারের কথার একদম ঐতিহাসিক ভিত্তি কী ছিল। অর্থাৎ এই যে অ্যাবসিনিয়া আক্রমণ, এইটা ছিল একদম ভিত্তি। এই হয়ে গেল তোমাদের এই আফ্রিকা কবিতার রচনার যে ইতিহাস বা প্রেক্ষাপট। এরপর আমরা চলে যাব এই কবিতার একদম স্তবক ধরে ধরে টেক্সট ভিত্তিক আলোচনায়। চলে এসেছি আমরা মূল টেক্সট ভিত্তিক আলোচনায়। প্রথমেই বলি, এই আফ্রিকা কবিতার 4টি স্পষ্ট স্তবক পাওয়া যায়। স্তবক মানে প্যারাগ্রাফও বলতে পারো বা প্যারাও বলতে পারো, স্ট্যাঞ্জা বলতে পারো। এই 4টি স্তবককে আমরা আলাদা আলাদা ভাগ করে কিন্তু আলোচনাটা করব। 4টে স্তবকে যেহেতু 4 রকম কথা উঠে আসছে, তাই 4টে স্তবককে নিয়েই আলোচনাটা করা যুক্তিযুক্ত। প্রথমেই দেখো কবিতাটা শুরু হচ্ছে এইভাবে। প্রথম স্তবক, এই স্তবকে রবীন্দ্রনাথ একটা ইমাজিনেশন অর্থাৎ কল্পনা নিয়ে আসছেন। কীরকম কল্পনা? আফ্রিকার ভৌগোলিক পরিচয়, আফ্রিকার ভৌগোলিক অভিনবত্ব, কী কারণে আফ্রিকা ভৌগোলিক দিক থেকে বিচ্ছিন্ন, সেই যে প্রাগৈতিহাসিক রহস্য তিনি তুলে ধরছেন এই স্তবকটার মধ্যে। কবি বলছেন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়,
কৃপণ আলোর অন্তপুরে। এই জায়গাটার আমরা মানেটা বুঝে নেব। বলছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, উদ্ভ্রান্ত মানে এলোমেলো, আদিম মানে যে যুগের সেরকম ইতিহাস নেই, সেই যুগে, সেই অনেক দিন আগে স্রষ্টা মানে যিনি পৃথিবী সৃষ্টি করছেন, অর্থাৎ ভগবান বলতে পারি, ঈশ্বর বলতে পারি, তিনি নিজের প্রতি অসন্তোষে, অর্থাৎ যখন তিনি পৃথিবীকে সৃষ্টি করছেন তিনি বুঝতে পারছেন না পৃথিবীর রূপ কেমন হবে, তাই তিনি নিজেই যেন নিজের প্রতি রেগে যাচ্ছেন এবং নতুন সৃষ্টিকে বারবার করছেন বিধ্বস্ত। তিনি তার সৃষ্টিকে ভাঙছেন আবার গড়ছেন, এইভাবে তিনি বারবার সৃষ্টি করছেন এবং বুঝতে পারছেন না, কনফিউজড যে পৃথিবীর রূপটা কেমন হবে, পুরোটাই কি স্থল হবে না পুরোটাই কি জল হবে, এরকম বুঝতে পারছেন না পৃথিবীর স্রষ্টা ঈশ্বর। তার সেই অধৈর্যে, তার যখন অধৈর্য লাগছে, ঘন ঘন মাথা নাড়ার দিনে, ঘন ঘন মাথা নাড়ার দিনে মানে এখানে আমরা ভয়ঙ্কর পরিস্থিতি এরকম বলতে পারি। এই রকম সময়ে এখানে মাথা নাড়ার দিন, এটাকে আমরা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি যে ভূমিকম্প বা কোনো প্রাকৃতিক দুর্যোগ, সেই রকম দিনে রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র মানে ভয়ঙ্কর, সমুদ্রের বাহু মানে সমুদ্রের শক্তি ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কাকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকাকে। কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল না প্রাচী ধরিত্রীর বুকের থেকে। প্রাচী ধরিত্রীর বুকের থেকে আফ্রিকা আলাদা হয়ে গেল। প্রাচী মানে পূর্ব দিক, পৃথিবীর পূর্ব ভাগ থেকে আফ্রিকা আলাদা হয়ে গেল। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, বনস্পতি মানে গাছ, বড় বড় গাছের পাহারায় আফ্রিকাকে বাঁধা হলো, আফ্রিকা গড়ে উঠল। নিবিড়, নিবিড় মানে ঘন, ঘন জঙ্গলে, ঘন বৃক্ষের আচ্ছাদনে আফ্রিকাকে বাঁধা হলো। কৃপণ আলোর অন্তপুরে, কৃপণ মানে যেখানে অতি সামান্য, খুব অল্প আলো পৌঁছাচ্ছে। আফ্রিকা এতটাই ঘন জঙ্গল যে সেখানে আলো ঠিকঠাকভাবে, সূর্যের আলো ঠিকঠাকভাবে পৌঁছায় না। অর্থাৎ এই অংশটা যদি ভালো ব্যাখ্যা করি তাহলে এরকম দাঁড়াবে, আমি এখানে ব্যাখ্যাটা করছি। এখানে বলতে চাইছেন কবি যে পৃথিবীর সৃষ্টিকর্তা অর্থাৎ বিধাতা পৃথিবীকে যখন তৈরি করছিলেন তখন পৃথিবীর রূপ কেমন হবে তা নিয়ে বিধাতার মনে অসন্তোষ দেখা দিচ্ছিল বারবার, যে পৃথিবীর রূপটা কেমন করব, পুরোটাই কি পৃথিবীর মধ্যে জল করব না পুরোটাই স্থলভাগ করব না পুরোটাই গাছ করব, তিনি এরকম ভাবছিলেন বারবার। আর এই অসন্তোষের কারণে বিধাতা তার নতুন সৃষ্টি পৃথিবীকে বারবার ভাঙছিলেন এবং বিপর্যয়ের মধ্য দিয়ে ভাঙছিলেন আর গড়ছিলেন। বিধাতা সৃষ্ট এরকম বিপর্যয়ের পর আফ্রিকা মহাদেশ পৃথিবীর অন্যান্য দেশের থেকে, মূলত পূর্ব দিক থেকে আলাদা হয়ে গেল। এতদিন পর্যন্ত আফ্রিকার যোগসূত্র ছিল পৃথিবীর পূর্বের সাথে, অর্থাৎ মাটির সাথে, কিন্তু বিধাতার ইচ্ছায় বিপর্যয়ের পর সেই আফ্রিকা গিয়ে পড়ল একেবারে সমুদ্রের মধ্যে। কবির মনে হচ্ছে বিধাতা যেন ইচ্ছা করেই ভূখণ্ড থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আফ্রিকাকে সমুদ্রের বেষ্টনীর মধ্যে যেন নিয়ে গিয়ে ফেলল। আফ্রিকাকে এই আলাদা করার পুরস্কার স্বরূপ বিধাতা প্রকৃতির সৌন্দর্যে, গাছের সৌন্দর্যে আফ্রিকাকে মুড়ে দিলেন। এই হলো এইটুকু অংশের ব্যাখ্যা। চলে আসি পরের অংশ। পরের অংশ দেখো, এখনও কিন্তু আমাদের প্রথম প্যারা শেষ হয়নি, এইখানে এসে শেষ হবে। এই যে দুন্ধুবি নিনাদে, চলে আসছি দেখো এরপর। সেখানে নিবিত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশে দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুমি নিনাদে। এই অংশটার আমরা ব্যাখ্যা করব। আফ্রিকা স্থলভাগ থেকে অর্থাৎ পূর্ব দিক থেকে, পৃথিবীর পূর্ব ভাগ থেকে আলাদা হয়ে গেল, একদম সমুদ্রের মাঝে গিয়ে পড়ল। তারপর কি ঘটল? কবি কল্পনা করছেন যে নিভৃত অবকাশে, নিভৃত মানে একা, নির্জন, আফ্রিকা যে চলমান যে সভ্যতা সেখান থেকে আলাদা হয়ে গেল, ফলে একা হয়ে গেল। সেই অবকাশ বা সেই সুযোগে আফ্রিকা কি করছিল না সংগ্রহ করছিল দুর্গমের রহস্য, অর্থাৎ নিজেকে রহস্যপূর্ণ, দুর্গম মানে যেখানে যাওয়া কঠিন, এই রকম একটা পরিস্থিতি আফ্রিকা নিজেই নিজেকে তৈরি করলো।
চীন ছিলে জলস্থল আকাশে দুর্বোধ সংকেত। দুর্বোধ মানে যা বোঝা যায় না, সংকেত মানে ইশারা। অর্থাৎ প্রাকৃতিক যে স্থল জল মাটির যে স্বাদ, যে সৌন্দর্য, সেটা আফ্রিকা নিজেই নিজে চিনছিল, জানছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। কবি রবীন্দ্রনাথ বলছেন যে আফ্রিকা যখন এরকম আলাদা হয়ে গেল, একা হয়ে গেল, তখন প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। দৃষ্টি অতীত মানে চোখে যা দেখা যায় না, যেটা মানুষ বুঝতে পারবে না, আফ্রিকা কিন্তু সেই সংকেতটা বুঝতে পেরেছিল যে প্রকৃতির মানে সৌন্দর্য কী, প্রকৃতি কি চাইছে, প্রকৃতি এই আফ্রিকার মধ্যে কি আছে, এটা আফ্রিকা একমাত্র বুঝতে পারছিল, আর কেউ বুঝতে পারবে না। প্রকৃতির দৃষ্টি অতীত মানে সাধারণের দৃষ্টি অতীত, এটা জাদু মানে আশ্চর্য, অবাক করার মতো। অর্থাৎ প্রকৃতির অবাক করার মতো কিছু ক্ষমতা আফ্রিকার মধ্যে ছিল, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। চেতনাতীত মানে অনুভবের অতীত, মন্ত্র জাগানো মানে মঙ্গল তৈরি করছিল, ভালো তৈরি করছিল। মানে আফ্রিকা যে আলাদা হয়ে গেল, তার ফলে সে নিভৃতে মানে একা নিজেকে সৌন্দর্যে গড়ে তুলছিল, প্রকৃতির সৌন্দর্যে। এখানে চেতনাতীত বলা হচ্ছে, তোমার চেতনাতীত বন। আফ্রিকা জঙ্গলে ঘেরা, তাই গাছের কি চেতনা আছে? এইখানটা এই জায়গাটা বুঝবে, গাছের কি সেভাবে হৃদয় আছে? নেই, তাই চেতনাতীত মন কথাটা ব্যবহার করা হচ্ছে। এরপর দেখো বলছে, বিদ্রুপ করছিলে ভীষণকে। বিদ্রুপ করা কথা হচ্ছে যে ব্যঙ্গ করা, ব্যঙ্গ করছিল কে? আফ্রিকা। ভীষণকে মানে ভয়ঙ্করকে, অর্থাৎ ভয়ঙ্করকেও যেন আফ্রিকা হার মানিয়ে দিল। আফ্রিকা নিজেকে এত ভয়ঙ্কর তৈরি করলো। বিরূপের ছদ্মবেশে, বিরূপ মানে গোপন সজ্জায়, বিরূপ মানে অসন্তুষ্ট বা বিরক্তি, বিরক্তির ছদ্মবেশে মানে গোপন সজ্জায় বিরক্তির ভরে সে নিজেকে যেন ভয়ঙ্কর করে তুলল। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। শঙ্কা, শঙ্কা মানে আতঙ্ক, আতঙ্ককেও যেন হার মানিয়ে দিল আফ্রিকা। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবে দুন্ধুমি নিনাদে। এখানে বলছি আপনাকে, আফ্রিকা নিজেই নিজেকে উগ্র করে তুলেছিল। উগ্র মানে ভয়ানক, প্রচণ্ড তীব্র করে তুলেছিল। কীরকম বলছে? বিভীষিকার প্রচণ্ড মহিমায়। বিভীষিকা মানে ভয় প্রদর্শনের বা ভীষণ ভয় বা আতঙ্কের, প্রচণ্ড খুব বেশি গৌরবে। অর্থাৎ আফ্রিকা নিজেই নিজেকে তৈরি করছে ভয়ঙ্কর রূপে, এবং এই ভয়ঙ্করটা যেন তার গৌরব হয়ে উঠেছে, যে আমি দেখো সব থেকে ভয়ঙ্কর। আফ্রিকা নিজেই এটা নিজেকেই মনে করছে। এটা কে? রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা, যে আফ্রিকা যেন এতটাই ভয়ঙ্কর হয়ে উঠছিল, যেখানে কেউ প্রবেশ করতে পারে না, সেই জায়গাটা সব থেকে ভয়ঙ্কর। আফ্রিকা ঠিক যেন এই রকম তৈরি হচ্ছিল। তাণ্ডবের ধুমধুমি নিনাদে। ধুমধুমি কথার অর্থ হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, যেন তাণ্ডবের বাদ্য বাজছে আফ্রিকাতে, ভয়ের যেন একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। এরপর এই জায়গাটার আমরা একটু ভালো করে ব্যাখ্যা করে নিই। দেখো বলছে, অন্যান্য দেশ মহাদেশ থেকে আফ্রিকার এই আলাদা হওয়াটা আফ্রিকার পক্ষে খুব ভালো হয়েছিল, কারণ অন্যান্য দেশের সাথে যোগসূত্র না থাকায় আফ্রিকায় কেউ সহজে আসতো না। আফ্রিকা বিরল অর্থাৎ নির্জন একটা জায়গা তৈরি হলো। ফলে আফ্রিকা নিজেই নিজেকে দুর্গম জঙ্গলের মধ্যে আটকে রেখে এমন এক রহস্যে পরিপূর্ণ করে তুলল, যে রহস্য ভেদ করা সাধারণ মানুষের দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। আর এতে করে আফ্রিকা জল স্থল আকাশ গাছপালা অর্থাৎ যে প্রাকৃতিক রূপগুলি, সেই রূপগুলিকে কাজে লাগালো, নিজেকে সুন্দরী করে তুলল। আফ্রিকাকে বিপর্যয়ের মধ্যে দিয়ে অন্যান্য দেশ থেকে আলাদা করে দেওয়ার পরে বিধাতার মনে সন্দেহ দেখা দিয়েছিল, আফ্রিকা কি করে সমস্ত ভূখণ্ড থেকে আলাদা হয়ে নিজেকে টিকিয়ে রাখতে পারবে, আফ্রিকা কিভাবে থাকবে এই নির্জন অবস্থার মধ্যে। বিধাতার, রবীন্দ্রনাথ বলছে, যেন বিধাতার সন্দেহ জেগেছিল, কিন্তু সেই সন্দেহকে, সেই শঙ্কাকে আফ্রিকা জিতে গেল। মনে যে সন্দেহ ছিল আফ্রিকা কি করে নিজেকে টিকিয়ে রাখবে, কিন্তু আফ্রিকা প্রকৃতিকে কাজে লাগিয়ে সৌন্দর্য আরোহণ করলো এবং জিতে গেল। সেই সৌন্দর্যের দ্বারা বিধাতার যাবতীয় বিপর্যয় ভীষণতাকে উপেক্ষা করে আফ্রিকা নিজেকে প্রমাণ করলো যে সে সবচেয়ে ভীষণ, সেই সবচেয়ে ভয়ঙ্কর। এতে পৃথিবী এবং পৃথিবীর অন্যান্য দেশের মানুষ আফ্রিকাকে কেন্দ্র করে যে সন্দেহ ছিল, সেই সন্দেহকে আফ্রিকা এক নিমেষে জয় করে নিল।
সে প্রমাণ করলো সে হার মানেনি। অর্থাৎ আফ্রিকাকে যে আলাদা করলো, বঞ্চিত করা হলো, বিধাতা সৃষ্টি, বিধাতা তাকে বঞ্চিত করলো, পূর্ব দিক থেকে তাকে একদম সমুদ্রের মধ্যে এনে ফেললো, এতে কিন্তু আফ্রিকা হার মানেনি, সে নিজেকে আরও ভয়ঙ্কর করে প্রেজেন্ট করলো। এটা প্রথম স্তবকের যে ব্যাখ্যা গেল। চলে আসি আমরা পরের স্তবক, এইখান থেকে শুরু হচ্ছে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এইটা দ্বিতীয় স্তবক। এর ব্যাখ্যা হবে এরকম। এরপর রবীন্দ্রনাথ চলে যাচ্ছেন, অর্থাৎ এটা দ্বিতীয় স্তবক। প্রথম স্তবকে বললাম আফ্রিকার সৃষ্টির যে ইতিহাস, সেই ইতিহাস, প্রাগৈতিক ইতিহাসকে তুলে ধরছেন। দ্বিতীয় স্তবকে এসে রবীন্দ্রনাথ আফ্রিকার প্রাকৃতিক সম্পদের উপর, আফ্রিকার মানুষের উপর সভ্য শ্বেতাঙ্গ ইউরোপীয় মানুষদের যে অত্যাচার, সে অত্যাচারের ছবি তুলে ধরছেন। প্রত্যেকটা স্তবকে আমি বলছি আলাদা আলাদা কথা উঠে আসছে, এটা বুঝতে হবে। 4টে স্তবকে 4 রকম প্রসঙ্গ তুলছেন রবীন্দ্রনাথ আফ্রিকাকে কেন্দ্র করে। তাহলে দ্বিতীয় স্তবকে আফ্রিকার উপর অত্যাচারের বর্ণনা। প্রথমেই রবীন্দ্রনাথ বলছেন হায় ছায়াবৃতা, ছায়াবৃত বলছেন না, অর্থাৎ স্ত্রীলিঙ্গ ছায়াবৃতা, অর্থাৎ মাতৃরূপে আফ্রিকাকে তিনি তুলে ধরছেন, মা, স্নেহময়ী মা। তাই বলছেন হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, অর্থাৎ তোমার মধ্যেও যে মানুষ বসবাস করতে পারে, আফ্রিকাতেও যে মানুষ থাকতে পারে, এটা অনেকের অজানা ছিল। সবাই উপেক্ষা করেছিল যে আফ্রিকাতে মানুষ থাকতেই পারে না, আফ্রিকাতে কেউ যায়নি, অর্থাৎ আফ্রিকায় মানুষ থাকার অযোগ্য, এইভাবে সবাই আফ্রিকাকে দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু এলো ওরা লোহার হাত করে নিয়ে। কারা এলো? যারা সভ্য হয়েও যারা বর্বর, যারা লোভী, সাম্রাজ্যবাদী সেই শক্তি, তারা এলো লোহার হাত করে নিয়ে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, অর্থাৎ নখ যাদের তীক্ষ্ণ, যারা ভয়ঙ্কর, যারা সভ্যতার উপর নখ বসায় এবং সভ্যতাকে ছাড়খাড় করে দেয়, আফ্রিকার উপর এরা থাবা বসালো। যারা সাম্রাজ্যবাদী লোভী মানুষ, তারা কি দেখলো না আফ্রিকা নির্জন, প্রাকৃতিক সম্পদে ভরপুর, প্রচুর গাছ আছে, দামি দামি গাছ। তাই আফ্রিকার উপর যদি কায়েম করা যায়, আফ্রিকার উপর যদি প্রভাব বিস্তার করা যায়, তাহলে এই প্রচুর সম্পদ আমাদের হাতে চলে আসবে। তাই এরা এলো লোহার হাত করে নিয়ে, এবং আফ্রিকার মধ্যে যে সাধারণ মানুষ ছিল, যে মানুষরা ছিল যারা সভ্যতার থেকে অনেক দূরে, নিগ্রো এইরকম জাতীয় মানুষ, নিগ্রোয়েট, তাদেরকে এরা বন্দি করলো। এই সভ্য মানুষগুলো এলো মানুষ ধরার দল। রবীন্দ্রনাথ বলছেন এরা মানুষ ধরার দল, এরা মানুষকে ধরে, মানুষকে বন্দি বানায় এবং এরা লুটপাট করে। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। রবীন্দ্রনাথ বলছে তোমার সূর্যহারা যে অরণ্য, অর্থাৎ আফ্রিকার মধ্যে গাছের অন্ধকারে যে অরণ্য, গভীর অন্ধকারে ঢাকা, রবীন্দ্রনাথ বলছেন এরা, যারা এই মানুষগুলো সভ্য ইউরোপীয় যে লোভী, তারা আরও অন্ধ, অর্থাৎ তারা যেন আরও পিছিয়ে পড়া, তাদের মানসিকতা অন্ধকারে ঢাকা। সভ্যের বর্বর লোভ, এরা দেখতে সভ্য কিন্তু এরা আসলে বর্বর লোভী। নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, এরা ধীরে ধীরে এমন পরিস্থিতি তৈরি করলো আফ্রিকার মধ্যে, আফ্রিকার মানুষদের বন্দি করলো, হত্যা করলো। তাদের সভ্যতার যে আসল নিদর্শন, তারা সেটা নগ্ন করলো, প্রকাশ করলো। কি সেটা? নির্লজ্জ অমানুষতা, অর্থাৎ লজ্জায় ভরা অমানুষতা, মনুষ্যত্বহীন কাণ্ড কারখানা এরা আফ্রিকার মধ্যে ঘটালো। শুধু তাদের লক্ষ্য ছিল কি না আফ্রিকার প্রাকৃতিক যে সম্পদ সেটাকে লুট করা। তারপর দেখো বলছে তোমার ভাষাহীন ক্রন্দনে, রবীন্দ্রনাথ এখানে কল্পনা করছেন এবং তিনি বলছেন যখন আফ্রিকার মধ্যে এরকম অত্যাচার চলছে, আফ্রিকা তো মা, সেও তার সন্তানদের আশ্রয় দিয়েছিল। তাই আফ্রিকার সন্তানদের ওপর যখন অত্যাচার চলছে, আফ্রিকা মা হয়ে সে কেঁদেছিল। তোমার ভাষাহীন ক্রন্দন, অর্থাৎ আফ্রিকা গাছে ঢাকা, গাছের তো আর মুখের কথা বলার ক্ষমতা নেই,
কিন্তু গাছ প্রাণ আছে, সে কাঁদে। তাই রবীন্দ্রনাথ মনে করছেন যেন আফ্রিকার মধ্যে প্রত্যেকটা গাছও কেঁদেছিল, কিন্তু তাদের কান্নার মধ্যে কোনো ভাষা ছিল না, কান্না প্রকাশিত হয়নি। সেই ক্রন্দনে যেন বাষ্পাকুল অরণ্যপথ পঙ্কিল হয়েছিল, ধুলি তোমার রক্তেও সুতো মিশে। অর্থাৎ আফ্রিকা মায়ের যে কান্না, সেই কান্নার জল মিশে আফ্রিকার মাটি ভিজে গিয়েছিল, রবীন্দ্রনাথ কল্পনা করছেন। এবং আফ্রিকার যে মানুষ যারা ছিল, অর্থাৎ আফ্রিকা মায়ের সন্তান, তাদের রক্ত মিশেছিল সেই মাটিতে। এবং দস্যুর পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ডে পরিণত হয়েছিল। অর্থাৎ এই কান্নার মূল্য কিছুই ছিল না। কান্না অর্থাৎ আফ্রিকা মায়ের চোখের জল এবং আফ্রিকার মানুষের রক্ত মিশে যে কাদা পরিণত হয়েছিল, সেই কাদা এই যারা সাম্রাজ্যবাদী শক্তি, যারা লোভী, তাদের পায়ের নিচে কাদায় পরিণত হয়েছিল, পিণ্ডে পরিণত হয়েছিল। অর্থাৎ মূল্যহীন হয়ে গিয়েছিল মানুষের এই অত্যাচার। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। রবীন্দ্রনাথ বলছেন এই যে অপমান আফ্রিকাকে কেন্দ্র করে সভ্য মানুষেরা করলো, এটা আফ্রিকার যে ইতিহাস, সেই ইতিহাসকে চিরতরে কলঙ্কিত করে গেল। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারলে। পরে চলে আসি পরের অংশে আমরা, অর্থাৎ পরের প্যারায়, তৃতীয় প্যারাটা দেখো। বলছে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। এই অংশটাই কোন ইতিহাস রবীন্দ্রনাথ তুলে ধরছেন? প্রথমটাই বললাম আফ্রিকাকে কেন্দ্র করে আফ্রিকার সৃষ্টির যে রহস্য, সেটা প্রাগৈতিহাসিক যে সৃষ্টি রহস্য। দ্বিতীয় স্তবকে আফ্রিকার ওপর অত্যাচারের যে ইতিহাস। তৃতীয় স্তবকে এসে রবীন্দ্রনাথ আফ্রিকায় যখন অত্যাচার চলছে, সেই সময় অন্যান্য ইউরোপীয় সভ্য দেশগুলিতে চলছে আনন্দের পরিবেশ। দুর্দশাগ্রস্ত আফ্রিকার তুলনা টানছেন তিনি এটা বোঝাতে যে যারা অত্যাচার করছে তারা কিন্তু আনন্দে রয়েছে, আফ্রিকার মানুষ খুব কষ্টে রয়েছে। এই অংশটাকে তিনি তুলে ধরছেন তৃতীয় স্তবক জুড়ে। দেখো বলছে সেই মুহূর্তে সমুদ্র পাড়ের সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়, কাদের? যারা আফ্রিকার উপর অত্যাচার করতে এসেছিল, সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদী সভ্য মানুষগুলো যারা আদতে ছিল বর্বর, তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালের সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। ভালো করে বুঝতে হবে এই অংশটা। বলছে আফ্রিকা সুন্দরীর ওপর যখন একরকম অত্যাচার বর্বরতা চলছে, তখন সমুদ্র পাড়ের অর্থাৎ পাশ্চাত্য দেশগুলো দেখবে, বিদেশের দেশ প্রায়ই দেখবে সমুদ্রের পাড়ে অবস্থিত, ইংল্যান্ড এরকম দেশগুলো। কবি বলছে সেই দেশগুলোতে যখন আফ্রিকার ওপর অত্যাচার চলছে, তখন এই দেশগুলোতে চলছে আনন্দের পরিবেশ। যুদ্ধ এবং অত্যাচারের মাধ্যমে প্রাপ্ত যে বিপুল অর্থ, সেটাকে ভাগ বাটোয়ারা করার জন্য উৎসব চলছে। আর এই উৎসবে ইউরোপের সাধারণ মানুষ যোগদান ছিল দেখার মতো। কারণ সমাজের মন্দিরে বসে সমাজ চালনা করে যারা, সমাজের সেই পুরোহিতরা, যারা সমাজের প্রধান, অর্থাৎ একটা সভ্য দেশের যারা প্রধান, তাদেরকে পুরোহিত বলা হচ্ছে। প্রত্যেক দেশের প্রত্যেক মন্দিরে ধ্বনিত করছিল উৎসবের জয়গান। কি উৎসব? না যুদ্ধের দ্বারা প্রাপ্ত টাকা আনো এবং আমাদের দেশকে বড় করো, এটাই উৎসব। যেন নেশায় পেয়ে গিয়েছিল এই ইউরোপীয় দেশগুলোকে। যেখান থেকে পারো মানুষের উপর অত্যাচার করে সম্পদ নিয়ে এসো লুট করে। এই উৎসবে যেন মেতে উঠেছিল এখানকার এই পুরোহিতেরা, যারা প্রধান তারা। ইউরোপের দেশগুলির প্রত্যেক কবি, দার্শনিক, এদের কলমে উঠে এসেছিল এই উৎসবেরই কথা, আনন্দের কথা। এই উৎসবের ফলে প্রাপ্ত লাভের কথা, নতুন প্রজন্মের ভবিষ্যতের কথা ইউরোপের মানুষ এই সব নিয়ে ভাবতে শুরু করেছিল। এই যে শিশুরা খেলছিল মায়ের কোলে, মায়ের কোলে মানে শান্তিতে, এবং সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে এখানে চলছিল উৎসব। দয়াময় দেবতা মানে এরা যুদ্ধকে বলছে নাকি শান্তি, কিন্তু মুখে শান্তির কথা বললেও এরা আসলে ভয়ঙ্কর এই ইউরোপের দেশগুলো। রবীন্দ্রনাথ যেন এখানে সেই ব্যঙ্গটাই তুলে ধরছেন। ফলে উৎসবের আয়োজন ছেড়ে ইউরোপীয় কোনো দেশ কিন্তু এই সময় আফ্রিকার হয়ে কথা বলেনি। আফ্রিকার ওপর যখন অত্যাচার চালানো হচ্ছে, তখন ইউরোপের কোনো দেশ কিন্তু এটাকে বাধা দেওয়ার চেষ্টা করেনি, আটকায়নি যে আফ্রিকার ওপর কেন এরকম অত্যাচার হবে, আফ্রিকার সম্পদ কেন এরকম লুট হবে।
কেউ বলেনি। যুদ্ধ, অত্যাচার এবং তার মধ্য দিয়ে সম্পদ প্রাপ্তি ইউরোপের একাধিক দেশের মানুষের মনে একটা নেশা ধরিয়ে দিয়েছিল। সেই নেশার জন্য আফ্রিকার প্রতি অমানবিক অত্যাচার হয়েছিল। ইউরোপীয় বর্বর মানুষদের মনকে এতটুকু প্রভাবিত করতে পারেনি এই আফ্রিকার অত্যাচার। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, অর্থাৎ এই যে ইউরোপীয় দেশ যারা আফ্রিকার উপর অত্যাচার করছে, সেখানকার যে কবি, যারা দার্শনিক, তাদের কথাতেও উঠে আসছিল সুন্দরের আরাধনা। অর্থাৎ আফ্রিকা কাঁদছে, তাতে কারোর কিছু এসে যায় না, মানুষ সুন্দরের চর্চা করছে, আনন্দের চর্চা। চলে আসছি পরের প্যারা, চতুর্থ প্যারা, যেটা খুব গুরুত্বপূর্ণ। চতুর্থ প্যারাতে রবীন্দ্রনাথ আবার একটি নতুন তথ্য তুলে ধরছেন, নতুন দিক। কবি রবীন্দ্রনাথ নতুন প্রজন্মের কবিদের কাছে এবং নতুন প্রজন্মের সাধারণ মানুষকে মানব মন্ত্রে দীক্ষা দিচ্ছেন এই স্তবকে, ক্ষমার মন্ত্রে দীক্ষিত করছেন। কবি আশা করছেন যে এই দীক্ষা নতুন প্রজন্মের মানুষদের শেখাবে, কি শেখাবে না, অত্যাচারের প্রতিবাদ করতে, অত্যাচারিত মানুষের প্রতি সহমর্মী হতে। তাই এই দীক্ষার দ্বারা চালিত হয়ে নতুন পৃথিবীর, নতুন প্রজন্মের কাছে, নতুন সভ্যতার কাছে এক নতুন জয়যাত্রার বাণী তুলে ধরছেন এই স্তবকটায়। চলে আসছি, দেখো স্তবকটার এরকম বলছে, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। দেখো তারপর বলছে, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এই সময় কবি বলছেন, এসো যুগান্তের কবি। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। দারুণ ব্যাখ্যা দাঁড়াবে এই কবিতাটার, এই অংশটা। বলছে আজ যখন পশ্চিম দিগন্তে, আমি বললাম ইউরোপীয় দেশগুলি মূলত পশ্চিম দিক, তাই পশ্চিম দিগন্তে যখন প্রদোষকালে, বা এরকমও বলতে পারি পশ্চিম দিকে সাধারণত দেখবে সূর্য অস্ত যায়, এরকম ব্যাখ্যাটাও করতে পারি। অর্থাৎ দিক ও চক্রা বলে, অর্থাৎ দিকের শেষ প্রান্তে, আকাশের সীমান্তে, দিগন্তে মানে তাই তো, প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার সময় যখন ঝঞ্ঝা বাতাসে অর্থাৎ প্রবল ঝড় বৃষ্টিতে, প্রবল আলোড়নে, রুদ্ধশ্বাস অর্থাৎ শ্বাসরোধকারী পরিবেশ তৈরি হয়ে গেছে। অর্থাৎ এর মানেটা কি দাঁড়াচ্ছে না, মানেটা দাঁড়াচ্ছে যে রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে গেছে। 1937 খ্রিস্টাব্দে বিশ্ব রাজনীতির একটা পরিস্থিতি এখানে রবীন্দ্রনাথ তুলে ধরছেন। কি বলছেন, যে এই কবিতা যখন রচিত হচ্ছে না, সেই সময় বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি জটিল আকার ধারণ করছে। সবেমাত্র একটি বিশ্বযুদ্ধর ক্ষত শুকিয়ে গেছে, আর একটা বিশ্বযুদ্ধ ঘটবে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। কি সব থেকে বড়, মানে কোন দেশ সব থেকে বড়, কোন দেশ সব থেকে বেশি ক্ষমতাবান, কোন দেশ সমগ্র দেশকে চালনা করবে, এই নিয়ে সবার মধ্যে একটা, সব দেশের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সমগ্র ইউরোপের প্রথম সারির দেশগুলো দুটো শিবিরে ভাগ হয়ে গেছে। হিটলার, মুসোলিনি গোটা পৃথিবী জুড়ে তাদের একনায়কতন্ত্র কায়েম করেছে, একেবারে উন্মাদ হয়ে গেছেন যেন অন্য দেশের ওপর তাদের কৃতিত্ব স্থাপন করতে হবে। তাদের ঠেকাতে ইউরোপের প্রত্যেকটা দেশ সামরিক শক্তি বাড়াচ্ছে। যুদ্ধের এই উন্মাদনা এই দেশগুলোতে শান্ত প্রিয় মানুষদের জীবন থেকে শান্তিকেও কেড়ে নিয়েছে। ইউরোপের প্রত্যেকটি দেশ তাদের নিজেদেরকে হিংস্র চেহারা ধীরে ধীরে উন্মোচন করছে। কবি দেখছেন ইউরোপের দেশ মাত্রই যুদ্ধ, সাম্রাজ্যবাদ এবং হিংস্রতার খেলায় মেতে উঠছে। তারা নিজেদেরকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ছাড়া আর কিছু চাইছে না, তার জন্য হিংস্রতা, যুদ্ধ করতেও তারা পিছপা নয়। এই রকম পরিস্থিতি যখন তৈরি, অর্থাৎ যখন অশুভ ধ্বনিতে গোটা পৃথিবী ছেয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিংস্রতা আসতে চলেছে, তখন কবি এখানে বলছেন যে এসো যুগান্তের কবি। আর এইখানটা বুঝে নাও, যখন অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, অর্থাৎ পৃথিবীর অন্তিমকাল। যুদ্ধ মানে কি, পৃথিবী ধ্বংস হয়ে যেতেও পারে, এই একটা পরিস্থিতি ঘনিয়ে এসেছে পৃথিবীর উপর, যে পৃথিবীর সভ্যতা কি আর টিকে থাকবে? সমগ্র প্রথম শ্রেণীর দেশ, বড় বড় দেশ যখন নিজেদের সাথে নিজেরা যুদ্ধে বেঁধে গেছে, তখন কত ক্ষয়ক্ষতি হবে, এই নিয়ে তারা মেতে উঠেছে এবং পৃথিবীকে শেষ করে দেওয়ার, পৃথিবীর পরিবেশকে নষ্ট করার একটা পরিস্থিতি তৈরি।
দিনের অন্তিমকাল ঘোষণার মতো, অন্তিম মানে দিনের শেষ ঘোষণা হয়ে গেছে, এই রকম সময় কবি বলছেন এসো যুগান্তের কবি। যুগান্তের কবি, যুগান্তের মানে যুগের অন্ত, এই যুগকে ছাড়িয়ে যিনি অন্য যুগে নিয়ে যেতে পারবেন, নতুন যুগের কবি। এখানে কবি তাকে রবীন্দ্রনাথ সেই কবিকে আহ্বান করছেন। তারপর দেখো বলছেন রবীন্দ্রনাথ যে আসন্ন সন্ধ্যা শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলছে এখন যখন সব কিছুই এরকম পরিস্থিতি, তখন এই মানহারা মানবীর দ্বারে, আসন্ন মানে যা আগত, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, আগত রাত বা শেষ আলোয় আজকে তুমি এই নতুন কবিরা এসো এবং মানহারা মানবী, মানহারা মানবী মানে নারী, এই আফ্রিকা মায়ের পাশে দাঁড়াও, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে অর্থাৎ যুদ্ধ বিগ্রহ এই পরিস্থিতির মধ্যে এই ক্ষমার বার্তাটাই হোক এই সভ্যতার, আধুনিক সভ্যতার শেষ কথা। অর্থাৎ জায়গাটার ব্যাখ্যা এরকম দাঁড়াবে, যুদ্ধ বিগ্রহের কথাকে সরিয়ে রেখে নতুন প্রজন্মের কবিদের কাছে, সাধারণ মানুষের কাছে রবীন্দ্রনাথ আহ্বান করছেন এই আসন্ন সময়ে যারা অত্যাচারিত, যারা অবহেলিত, তাদের কথা বলতে, তাদের পাশে দাঁড়াতে। কবি বুঝেছিলেন যে মানুষকে যদি ক্ষমার মন্ত্র শেখানো যায় তাহলে পৃথিবী থেকে যুদ্ধ এবং যুদ্ধের ভয়াবহতাকে আটকানো যাবে। তাই বর্তমান প্রজন্ম এবং আগত প্রজন্ম এদেরকে তিনি ক্ষমার মন্ত্র শেখাতে চাইছেন। অর্থাৎ চোখের বদলে চোখ, এটা তো কখনো ভালো নিয়ম নয়, তাহলে তো গোটা পৃথিবীই শেষ হয়ে যাবে। যে অত্যাচারিত হয়েছে তাকেও তিনি বলতে বলছেন যে ক্ষমা করে দাও। কবি রবীন্দ্রনাথ বুঝতে পারছেন যে প্রতিশোধের আগুনে গোটা পৃথিবী পুড়ে ছারখার হবে, তার থেকে ভালো ক্ষমা করে দেওয়া। তাই হিংসার মধ্যে হিংস্রতার পরিবর্তে রবীন্দ্রনাথ পৃথিবীর শ্রেষ্ঠ বাণী, আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ বাণী সহনশীলতা, ক্ষমার বার্তা তিনি প্রতিষ্ঠা করতে চাইলেন আফ্রিকার উপর অত্যাচারের ইতিহাসকে তুলে ধরে। এই হয়ে গেল এই কবিতার পূর্ণাঙ্গ এবং সম্পূর্ণ ব্যাখ্যা। যাদের এই ব্যাখ্যা ভালো লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে, এবং কোন জেলা থেকে এই ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে, এবং যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের আরও ভালো ভিডিও পাওয়ার জন্য।